নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দেখতে দেখতে 3টে পর্বের ভোট শেষ। আমরা এবার চতুর্থ পর্বের ভোটে 13 তারিখ ঢুকব। তো 3টে পর্বের যে ভোট, সেই ভোটের সঙ্গে আপনারা যদি গতবারের ভোট মেলান, গুণগত কিছু পরিবর্তন নিশ্চয়ই হয়েছে। এবং একটা পরিবর্তন ভীষণভাবে চোখে পড়ছে, অন্তত চতুর্থ দফার ভোটের আগে। কি পরিবর্তন আপনারা বলতে পারবেন? হ্যাঁ, কেউ হয়তো বলতে পারেন যে এবারের ভোট অনেক শান্তিতে হচ্ছে, নিরুপদ্রবে হচ্ছে, 3টে দফার ভোট পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো হিংসা হয়নি, কোনো লাশ পড়েনি। বিশেষ করে মুর্শিদাবাদের ভোট পর্বও কিন্তু ভোটের ওপর শান্তিপূর্ণই হয়েছে। কোনো দলই বলেনি বুথ দখল হয়েছে, কোনো দলই বলেনি ছাপ্পা ভোট হয়েছে, কোনো দলই বলেনি রিগিং হয়েছে, কোনো দলেরই বলেনি যে তার ভোটারদের আটকে দেওয়া হয়েছে। দেখুন, বাংলায় ছুটকো ছাটকা এ না হলে বাংলার ভোট কি? বাংলা মানেই তো আলাদা, এগিয়ে বাংলা, এইটুকুনি তো থাকবেই। তো তার বাইরে কিছু নেই। হ্যাঁ, একটা ইনসিডেন্ট হয়েছিল হুগলিতে, পাণ্ডুয়ায়, ভোটের আগে। কিন্তু সেটা যদিও পুলিশ বলছে এটা নাকি পারিবারিক কোন দলে বোমা, একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চার হাত উড়ে গেছে। আমি জানি না যে পারিবারিক কোন দলেও কবে থেকে পশ্চিমবঙ্গে বোমা ব্যবহার করা হচ্ছে। তো থাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। হ্যাঁ, যেটা আমি বলেছিলাম যে 3বারের ভোটের সঙ্গে 4বারের ভোটের প্রধান পার্থক্যটা কী, চিন্তা আর আপনাদের বাড়াচ্ছি না, আর গৌরচন্দ্রিকাও বাড়াচ্ছি না, আমি সরাসরি প্রসঙ্গেই ঢুকছি। 2019 সালের বা লোকসভা ভোটের আগে কিছু শব্দ আমাদের মনে গেঁথে গিয়েছিল। সেটা ছিল হচ্ছে চরম চরম শব্দ, সেটা হচ্ছে নকুলদানা, সেটা হচ্ছে গুড় হতাশা, আর একটা ছিল খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, মুখ চোখের বিকৃতি করে। এই প্রতিটাই যে আমাদের কয়েনেজ, এটা ছিল আমাদের কেষ্টমণ্ডলের, অনুব্রত মণ্ডলের। তো 2019 সালের সঙ্গে 2024 ভোট আছে, কিন্তু অনুব্রত মণ্ডল নেই। বীরভূম থেকে অনেক দূরে, আপাতত তিহার জেলে আমাদের কেষ্টদা রয়েছেন। ফলে সেই শব্দগুলো, শব্দ বলতে পারেন, শব্দ ব্রহ্মও বলতে পারেন, বারবার করে এটা আমাদের মধ্যে উচ্চারিত হয়েছে। সেখানে কিন্তু কেষ্টদার এই রণহুঙ্কার এবার আর নেই। ভোট হচ্ছে 13 তারিখ বীরভূমে আর বোলপুরে, সেখানে কেষ্টদার রণহুঙ্কার কিন্তু থাকবে না। কেষ্টদা নেই, কিন্তু আর কি সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের কি কেন কেষ্টদার বিকল্প হবে তৃণমূলের কেউ উঠে এলো? এখনও পর্যন্ত খাতায় কলমে কিন্তু অনুব্রতকেই রেখে দিয়েছে জেলা সভাপতি হিসাবে। মধ্যিখানে তৃণমূল কাজল শেখকে তুলে আনার চেষ্টা হচ্ছিল, কিন্তু সেটা কাজল শেখকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নিজে এই জেলার দায়িত্ব নিয়েছেন। ফলে কেষ্টহীন বীরভূমে এবার ভোট সত্যিই কিন্তু ইন্টারেস্টিং। সেটা কেষ্টর যে সাংগঠনিক ক্ষমতা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মান্যতা দিয়েছেন এবং দেখাই গেছে। যদিও পঞ্চায়েত ভোটে কেষ্টদা যে কীভাবে ভোট করেছে সেটা সবাই জানে, সবই আনকন্টেস্টেড ভোট হয়ে গেছে, সবাই মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছে, সেটা কেষ্টদার ইউএসপি ছিল। কিন্তু লোকসভার ভোটেও কেষ্টদা ভয়ঙ্কর খেলাই খেলেছিলেন 2019-এ। এবার কেষ্টহীন বীরভূমে সেই খেলা কি বজায় থাকবে? বিশেষ করে যেটা জানার সেটা হচ্ছে বীরভূম আসনে, যেখানে শতাব্দী রায় এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শতাব্দী রায়কে নিয়ে নানা রকম ক্ষোভ বিক্ষোভ গ্রামবাসীদের মধ্যে উঠে আসছেন, উনি মেজাজ হারাচ্ছেন। শতাব্দী এবার নিয়ে 4বারের ভোটে লড়ছেন, এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু ওনার নিজের কোনো ইউএসপি নেই। সেই প্রথমবারে উনি বলেছিলেন দিদির পায়রা, এইবারও তিনি দিদির দূত, অথচ মধ্যখানে 15টা বছর কেটে গেছে, উনি নিজের কোনো আইডেন্টিটি নেই, দিদির ছায়াতেই উনি লড়ছেন। যদিও তৃণমূলের সবাই হয়তো বলবেন, কিন্তু নিজের কোনো আইডেন্টিটি, আমি এই কাজ করেছি, আমাকে এই জন্য ভোট দাও। কোনো সময় বলতেন আমাকে দেখার জন্য ভোট দাও, তোমাদের চোখের সামনে দেখতে পারো আমার, কিন্তু সেই কাজ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে, উনি কোনো কাজ করেননি। এইটা যদি শতাব্দীর এই ক্ষোভ বিক্ষোভটা একটা কাটা হয়, শতাব্দীর কিন্তু আরেকটা বড় কাটার নাম মিল্টন রশিদ, কংগ্রেসের প্রার্থী। সংখ্যালঘু ভোট কারণ শতাব্দীর জেতার অন্যতম চাবিকাঠি। আমরা যেটা জানছি, সে কিন্তু মিল্টন সেখানে কতটা থাবা বসাতে পারবে, সংখ্যালঘু ভোট কতটা কাটতে পারবে, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কারণ গতবার হাসান, মুরারই প্রভৃতি জায়গা থেকে নলহাটি যে মুসলিম ভোট, সেটা কিন্তু শতাব্দীর ফেভারে গিয়েছিল, এবং অন্য জায়গায় যে হারা, কিন্তু শতাব্দী সেখান থেকে মেকআপ করে বেরিয়ে গেছে। তো একমাত্র দুবরাজপুর বিধানসভাটা বিজেপির কাছে আছে, কিন্তু তা সত্ত্বেও অন্য জায়গায় যে লিড, সেটা শতাব্দী মেকআপ করেছে হচ্ছে মুসলিম কেন্দ্রগুলো থেকে। এবার কি হবে? মিল্টন কি সেখানে মুসলমান ভোট কাটতে পারবে? সেটা অন্যতম বড় শতাব্দীর কাছে চিন্তার বিষয়। তাছাড়া ওখানে দাঁড়িয়ে আমরা
যেখানে আমরা দেখেছিলাম যে 11টা মানুষ বকটুইতে সংখ্যালঘু মানুষ পুড়ে মরে গিয়েছিল, সেই বকটুইয়ের ফল কি এবার আর কি সংখ্যালঘু মানুষরা তৃণমূলের বিরুদ্ধে দেবে, না বকটুইয়ের পরও তৃণমূলের পক্ষেই থাকবে, সেটাও কিন্তু ইন্টারেস্টিং সেখানে বকটুইয়ের পর। ফলে অনুব্রতহীন বীরভূম এবারের ভোটের অন্যতম নজরে থাকবে। যে কেষ্টদা তো নেই, কিন্তু কেষ্টদার অবর্তমানে তার যে সংগঠন সেটা কিন্তু মসৃণ গতিতে কাজ করছে, নাকি সেই সংগঠনে জার্ক পড়ে গেছে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। উনি বলেছিলেন ভোটের পরেই কেষ্টকে ছেড়ে দেওয়া হবে, ব্যাস 2-2 4 করে দিয়েছে সিপিএম। তখন বলেছে দেখো কেষ্টকে কেন ছেড়ে দেওয়া হবে, নিশ্চয়ই কোনো সেটিং আছে এর মধ্যে, এখানে দাঁড়িয়ে বিজেপির প্রার্থীকে তারা সাপোর্ট সুবিধা করে দেবেন। জানা নেই, ভোটের পর না হয় সব আমরা 4 তারিখ বাক্স খুললে তারপর না হয় সব নিয়ে আলোচনা হবে। ফলে এবার কেষ্টর গড়ে ভোট কিভাবে হবে সেখানে সেটা অন্যতম, আমি যে বললাম যে 2019 থেকে 2024 অন্যতম বড় পার্থক্য নজরে আছে আমাদের। সেই ঢাকের শব্দ, চরম চরম, গুড় বাতাসা, নকুলদানার, এগুলো এখন আর নেই। এবার আসুন হচ্ছে দ্বিতীয় কৃষ্ণনগর, নজর কাড়া কেন্দ্র। কারণ মহুয়া মৈত্র এখানকার বিজেপির তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শুধু মহুয়া শুধুমাত্র এখন আর কি রাজ্যের সীমানার তার জনপ্রিয়তা নেই বা তার নাম নেই, সে এখন জাতীয় স্তরেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, আমরা পার্লামেন্টে দিনের পর দেখেছি। এবং কিন্তু তার সংসদপদ চলে যায়, সেই কারণটা আজকে আপনারা জানেন আর কি, তার প্রশ্ন তোলা নিয়ে তার সংসদপদ খারিজ হয়ে যায়। সে কিসের বিনিময়ে প্রশ্ন তুলেছেন, কেন, সেটা। কিন্তু সেই মহুয়াকে এবার হারানোর জন্য কিন্তু বিজেপি মরিয়া। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী কিন্তু 2 বার কৃষ্ণনগরে সভা করেছেন এবং তার রোড শো পর্যন্ত করেছেন। কারণ মহুয়া যতটা সরব ছিলেন পার্লামেন্টে, তৃণমূলের অন্যান্য সাংসদরা কিন্তু অতটা ভোকাল ছিলেন না মোদির বিরুদ্ধে। মোদি এবং আদানিকে মিলিয়ে মোদানি বলে উনি দিনের পর দিন আক্রমণ করেছেন সেখানে। এবং সেখানে তাই বিজেপিকে হারাতে, কি তৃণমূলকে হারাতে বিজেপির তুরুপের তাস এবার রানিমা অমৃতা। জানানি যে ওখানে রানিমাকে নিয়েও রানিমার কথা নানা রকম বিতর্ক সৃষ্টি করছে, কিন্তু সেখানে আর কি রাজমাতার রাজ পরিবার বা রানীর পরিবারের কতটা ভোটারদের মধ্যে আর কি প্রভাব ফেলবে। অন্যান্য রাজ্যে আমরা দেখি যে রাজমাতাদের যেরকম প্রভাব আছে, সেটা রাজস্থানে আছে, সেটা মধ্যপ্রদেশে আছে, সেটা বাংলার রাজনীতিতে রাজপরিবার বা সেরকম রাজমাতা বলা হচ্ছে, সেখানে কতটা প্রভাব আছে আমরা জানি না। ফলে ইন্টারেস্টিংলি যে মহুয়ার সঙ্গে এবারে এটা কিন্তু খুব নজর কাড়া। এবং অতি অবশ্যই আর একটা হচ্ছে বহরমপুর মানে অধীরগড়। অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মরিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে ঘাঁটি গেড়েছিলেন, নিজের মতো করে সব সেট করেছেন। উনি হুমায়ুনকে বিজেপি তৃণমূলের এমএলএ, তাকে যে একসময় অধীর চৌধুরী রাইট হ্যান্ড ছিল, তাকে ওখানে করেছেন অধীরকে হারানোর জন্য। এবং বারবার করে অধীর এবং বিজেপির কানেকশান বোঝাতে তারা অধীর চৌধুরীর আগের বক্তব্য ব্যবহার করছেন, যেখানে অধীর চৌধুরী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী হিসাবে অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে চান, যেটা তাছাড়া সেটা অভিজিৎ গাঙ্গুলির এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। তাহলে বুঝতেই পারছেন যে বিজেপির লোককে উনি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। আর কি রাজনীতিতে তো সব কথাই ঘুরে ফিরে আসে। অধীর চৌধুরীর একটা ভিডিও, সেটাও তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, যদিও সেই ভিডিওটা ইতিমধ্যেই জানা গেছে সেটা অধীর চৌধুরীর বক্তব্য নয় বা এইভাবে বলতে চাননি যে তৃণমূলকে পছন্দ নাহলে বিজেপিকে ভোট দিন, সেটা দিয়ে মুসলিম ভোট কাটার চেষ্টা হচ্ছে। এবং অধীরের বিরুদ্ধে তৃণমূল এবার প্রার্থী করেছে ভারতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ইউসুফ কি কতটা প্রভাব ফেলতে পারবে আমার সেটা জানা নেই। কিন্তু ইন্টারেস্টিং যেটা হচ্ছে অধীরগড়, এবার অধীর এবং সিপিএম তারা কিন্তু মিলেমিশে কাজ করছে। অধীর চৌধুরী নিজে এখানে মোহাম্মদ সেলিমকে এই জেলায় নিয়ে এসেছেন, মুর্শিদাবাদে বলেছেন অধীর যে কোনো মূল্যে সেলিম ভাইকে জেতাতে হবে। তেমনি সিপিএমও কিন্তু প্রাণপাত করছেন কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর চৌধুরীকে জেতার জন্য। কারণ শুধুমাত্র অধীর হেরে গেলে কিন্তু শুধুমাত্র সেটা পশ্চিমবঙ্গ নয়, সেটা জাতীয় রাজনীতিতেও কিন্তু কংগ্রেসের কাছে একটা বড় সেটব্যাক হবে। কিন্তু অধীর যদি জিতে যেতে পারে, ভোটের কারণ রাজনীতি তো থাকবে না, ভোটের পরেও তো রাজনীতি এগিয়েই যাবে। সেই রাজনীতিতে কিন্তু অধীরের আর কি জেতা হারা কংগ্রেসের কাছেও যথেষ্ট প্রভাব ফেলবে। যদিও তৃণমূল কংগ্রেসকে ব্যতিব্যস্ত করবে না বলে রাজ্য সভাপতি লড়ছি, অথচ এখানে কেউ কিন্তু প্রচারে আসেননি, কেউ না প্রিয়াঙ্কা, না রাহুল, না মল্লিকার্জুন খার্গে, না সোনিয়া গান্ধী কোথাও যাচ্ছে না। কিন্তু এখানে কোনো মেসেজও নেই। অধীরের লড়াইটা কিন্তু তার নিজের লড়াই। এবং অধীর রাজনীতি থেকে হারলে নিজেই বলেছেন উনি এবার হেরে গেলে রাজনীতি থেকে বিদায় নেবেন। ফলে ইন্টারেস্টিং এবারে যে 4খানা
জায়গা হবে, কিন্তু ওই যে বললাম যে চারখানার ভোটের মূল যেটা জায়গায় এবারের ভোটে সকাল থেকে সেই রণহুঙ্কার শোনা যাবে না, সবাই মিলে নিচু পট্টিতে কেউ দৌড়াবে না, সেখানে কোনো ভিড় হয়ে থাকবে না, সেখানে নিচু পট্টিতে অনুব্রতর বাড়িতে এখন শুধুমাত্র কয়েকজন পুলিশ পাহারা দেয়, তার মেয়েও তার সঙ্গে চলে। ফলে এবারের 13 তারিখের ভোটে বাংলা কিন্তু নিচু পট্টিকে মিস করবে। ফলে দেখতে তখন সেখানে খেলাটা কে খেলে দিয়ে যায়, ভয়ঙ্কর খেলা না হলেও খেলা তো হবে, খেলাটা কার ফলে যায় আমরা তো সেটা 4ই জুন নজর রাখবো। আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেল, আপনাদের মতামত জানান।